আমন্ত্রণ ২১-এর রাতে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আপনাকে ২১-এর রাতে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আমরা আলোচনায় আজকে অনেক কিছু বিষয় আছে। আপনি সম্প্রতি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন, সেগুলো বেশ আলোচনা হচ্ছে দেশব্যাপী। ডিপ স্টেট নিয়ে কথা বলেছেন, এর আগেও আপনি একাধিকবার এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন, পোস্ট করেছেন ফেসবুক পোস্টে যে কোন কোন বিষয়গুলো আসলে প্রভাব বিস্তার করছে। এর পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়েও অনেক আলোচনা আমরা দেখছি এই মুহূর্তে। এর পাশাপাশি জুলাই সনদ অধ্যাদেশ নিয়ে ব্যাপক আলোচনা চলছে সারা দেশেই। আমি আলোচনায় যাবার আগে আমি একটু পেছন দিক থেকে শুরু করতে চাই। সম্প্রতি আপনার একটি বক্তব্যকেই আমি উল্লেখ করতে চাই। সেই বক্তব্যটি ২৬শে মার্চ যে বক্তব্য আপনি দিয়েছিলেন তার কিছু অংশ আমি একটু উল্লেখ করতে চাই আলোচনায় যাবার আগে। আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউট, শক্তিশালী যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদের অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে ২০২৯ সাল পর্যন্ত সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। কিভাবে ক্ষমতায় থাকা যায় সেই কৌশল সাজিয়ে দেওয়া হয়েছিল বলে আপনি উল্লেখ করেছিলেন, কিন্তু আপনারা সেটাতে সায় দেননি। এরপর একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আপনি বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রথম ৩-৪-৫ মাসে বিভিন্ন আলোচনায় ডিপ স্টেটের দিক থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল যে তাদের কিছু স্বার্থ রক্ষা করলে তারা অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন রাখতে আগ্রহী। দিন দরবারের অংশ হিসেবে আমাদের অ্যাপ্রোচ করা হয়েছিল, হয়তো অন্য উপদেষ্টাদের সঙ্গেও তারা কথা বলেছিল। আরও অনেক বিষয় আপনি উল্লেখ করেছেন, আমি যেতে চাই না। আসলে আপনার এই বক্তব্যের পরে একটি বিষয়ে সারা দেশে একটি প্রশ্ন উঠছে যে আসলে এই দাবির সত্যতা আসলে কতটুকু, মানে ডিপ স্টেট আসলে কারা? দেখুন, আসলে সব সরকারেরই তো বিভিন্ন শক্তির সাথে বিভিন্ন ধরনের বোঝাপড়া থাকে। সবাই হয়তো সেটা বলে না। আমাদের জায়গা থেকে আপনি দেখবেন যে শুধু আমি না, জাতীয় নাগরিক পার্টির আরও যারা তরুণ নেতৃবৃন্দ আছেন তারা একটু আনফিল্টার্ড এবং একটু জনগণের কাছে আর একটু অধিকতর স্বচ্ছতা রাখতে পছন্দ করেন, এবং অনেক কিছুই যেটা হয়তো বাংলাদেশের পলিটিক্যাল কালচারে বলা হতো না, চাপা রাখা হতো, সেটা আমরা বলে ফেলি। এবং বলাটাই আমরা মনে করি যে আমাদের জনগণের সাথে একটা স্বচ্ছতার, জনগণের সাথে দূরত্বটা যাতে না রাখা হয়। এবং আমাদের সময় এই আলোচনাটা ছিল যখন বিশেষ করে মেয়াদ নিয়ে এবং নির্বাচনের তারিখ নিয়ে অনেক জলঘোলা করা হচ্ছিল, এবং এক ধরনের যখন পর্যন্ত সেটা ফিক্স হয়নি তখন পর্যন্ত এই আলোচনাটা ছিল, এবং এই ধরনের একটা প্রস্তাব বিভিন্ন মহল থেকে, যাদেরকে যদি এক কথায় আমি আসলে করতে চাই, ডিফাইন করতে চাই, তাহলে এটাকে ডিপ স্টেট বলা যায় আর কি। আমরা তো বিভিন্ন সময় ডিপ স্টেটকে খুব সুন্দরভাবে ডিফাইন করার কোনো উপায় নেই যে আসলে কে আছে না আছে। আমরা বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন ইস্যুতে, যে এখন ইরান আমেরিকার যুদ্ধ চলছে, এখানেও অনেকের অনেক প্রভাবের কথা শুনি, অনেক থিওরি আমাদের কানে আসে। এবং এই আলোচনাটায় অন্তর্বর্তীকালীন সরকার আগ্রহ দেখায়নি, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের এজেন্ডাগুলো খুব সুস্পষ্ট ছিল, এবং আমরা প্রথম দিন থেকে বলেছি যে সংস্কার, বিচার আর গণতান্ত্রিক রূপান্তর, ডেমোক্রেটিক ট্রানজিশন, এই তিনটা আমাদের দায়িত্ব। সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি, কিন্তু যতটুকু পর্যন্ত একেবারে না করলেই নয়, যেমন শেখ হাসিনার ফাঁসির রায়টা হয়েছে, বিচারের একটা ভালো অগ্রগতি হিসেবে এটাকে বলা যায়। সংস্কারের ক্ষেত্রে জুলাই সনদটা একেবারে শেষ মুহূর্তে, নির্বাচনের মাত্র মাস দেড়েক আগে, তফসিলের ঠিক আগে আগে স্বাক্ষরিত হয়েছে। তো এই কিছু জায়গায় একটা লেভেল পর্যন্ত, একটা স্টেজ পর্যন্ত নিয়ে তারপরে নির্বাচনের দিকে সরকার গিয়েছে, এবং যেই ব্যাপারগুলো ছিল, যেই ব্যাপারগুলোতে তাদের ইন্টারেস্ট ছিল, সেটা আমাদের মনে হয়েছে যে এটা বাংলাদেশের ইন্টারেস্ট এবং বাংলাদেশের জনগণের ইন্টারেস্টের সাথে একমত না। আমরা দেখেন বর্তমান সরকারও আসছে, তারাও নিশ্চিতভাবে এই ইনস্টিটিউশনগুলোর সাথে বোঝাপড়া ছাড়া আসে নাই। অবশ্যই এক ধরনের বোঝাপড়া তাদের আছে, এবং এটার ইঙ্গিত আমরা পাই। এই যে একজনের পদত্যাগের জন্য 6 মাস আন্দোলন করা, এবং প্রধান উপদেষ্টার কাছে গিয়ে পদত্যাগ দাবি করে আসা, আবার তাকেই পররাষ্ট্রমন্ত্রী বানানো, এটা তো এমন কিছু না যে একেবারে মন থেকে নিয়ে বানানো হয়েছে। নিশ্চয়ই কোনো না কোনো বর্তমান সরকারের কোনো এক ধরনের এই ধরনের বোঝাপড়া হয়ে থাকতে পারে। অবশ্যই ইনস্টিটিউটগুলোর সাথে এবং এই শক্তিশালী যেই এস্টাবলিশমেন্টগুলো আছে তাদের সাথে বোঝাপড়া ছাড়া অথবা দখল ছাড়া আমরা দেখি যে
মিডিয়া এস্টাবলিশমেন্টকে এক ধরনের দখল করা হয়েছে 5 আগস্টের পরে। এটা একটা আমরা দেখেছি সময় টিভির অফিসে ভাঙচুর করা হয়েছে, গিয়ে মিডিয়ার মানে নিজেরাই ভিডিও করে যে সময় টিভি দখল করে ফেললাম, এটা আমরা দেখেছি। তো কোনোটা দখল করা, কোনোটার সাথে বোঝাপড়ার মধ্য দিয়েই কিন্তু সরকারগুলো সাধারণত চলার চেষ্টা করে। কিন্তু বিষয়টা হচ্ছে সেখানে যদি আমার ন্যাশনাল ইন্টারেস্ট, আমার পিপলস ইন্টারেস্ট কোনোভাবে হার্ম না হয় ততক্ষণ পর্যন্ত তো ক্ষতি নাই। কিন্তু যদি আমার জনগণের ইন্টারেস্ট সেখানে ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের দেশের ক্ষতি হয়, সেক্ষেত্রে অবশ্যই কনসার্ন আছে। এবং সেই কনসার্নের জায়গা থেকেই এবং অবশ্যই নির্বাচন এবং গণতন্ত্রের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের কোনো ভুল পথে পা বাড়ায়নি। তারা আসলে কোথায়? তারা কি এখনো আছে? তারা কি দৃশ্যমান? তারা সবসময়ই থাকে তারা, এবং খুব এটা সাধারণ মানুষের বা আমাদেরও অনেক সময় বুঝে ওঠা বা বোঝার পর্যায়ের মধ্যে হয়তো থাকে না, কিন্তু তাদের ইন্টারেস্টে তারা সবসময় রোল প্লে করতে থাকে। আপনি বলেছেন যে আরো অনেকের কাছে হয়তো তারা অ্যাপ্রোচ করে থাকতে পারে। আসলে কি কোনো বিধিনিষেধ আছে কি, মানে তাদের সম্পর্কে নাম বলা বা প্রকাশ করার ব্যাপারে? আমার মনে হয় যে আসলে খুব এমন না যে নাম বা ব্যক্তি বা আপনার কাছে কোনো প্রতিষ্ঠান আসলে সে তো অ্যাজ এ প্রতিষ্ঠান আসবে না, সে কাউকে না কাউকে পাঠাবে বা কোনো না কোনো মাধ্যমেই তো এই ব্যাপারগুলো, এই আলোচনাগুলো আসে। এবং তখনকার সময় যদি আপনি একটু খেয়াল করেন যে কিছু কন্টেন্ট ক্রিয়েটর বা আরও অনেকেই হয়তো তখন আলাপটা যে শুধু ইন্টারনালি হয়েছে এরকম না, বাইরেও এর একটা রিফ্লেকশন বা লেখালেখিতে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে এসছে। তো এটা খুব সার্টেনলি নাম বলা আমার মনে হয় না ঠিক হবে, কারণ যারাই ছিল বা যারাই আছে তারও আসল না আর কি, তাদের পেছনেও আরো কেউ না কেউ আছে। আপনি নিশ্চয়ই একটি বিষয় শুনছেন, আপনার এই বক্তব্যের পরে অনেকেই বলছেন, সংবাদ মাধ্যমে বা বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে এই বিষয়গুলির তদন্ত হওয়া উচিত। আপনি কি মনে করেন? তদন্ত হলে অনেকে ফেসে যাবে, এবং তদন্ত কে করবে? তদন্ত যদি সরকার করতে চায়, সরকার তো এখন তাদের সাথে গুড টার্মসে আছে বিভিন্ন ক্ষেত্রে। আমরা যখন মানে তারা আমাদের থেকে যে জিনিসগুলো চেয়েছিল সেগুলো যখন আমরা দেখি যে এই সরকার দিচ্ছে, তার মানে কি? তার মানে অবশ্যই সরকারের সাথেও তাদের একটা মানে এই সরকার যখন সরকারে ছিল না তখন থেকে হয়তো একটা বোঝাপড়া আছে। তো এটা তো পুরোটা ইকোসিস্টেমের একটা অংশ, তো কে কার তদন্ত করবে? তো এটা আসলে আমার মনে হয় না যে কেউ তদন্ত করার বিষয়ে এই সরকারও কোনো স্টেপ নেবে, কারণ হচ্ছে তাদেরও একটা বোঝাপড়া তো অবশ্যই আছে। এবং আমি মনে করি না এটা দেশের জন্য ততক্ষণ পর্যন্ত ক্ষতিকর যতক্ষণ পর্যন্ত এটা আমার ন্যাশনাল ইন্টারেস্ট এবং পিপলস ইন্টারেস্টকে হার্ম না করে। বাট আনফর্চুনেটলি এটা বিভিন্ন ক্ষেত্রে করে আর কি। আপনার বক্তব্য আমরা শুনলাম পরিষ্কার। আপনি আরও বলেছেন যে নীতির উপর অটল থেকেছি, শক্তিশালী প্লেয়ারদের সাথে সমঝোতা করে ফেললেই খুব আরামে থাকা যেত, কেউ জ্বালাতন করতো না, বরং তারাই দায়িত্ব নিয়ে আমি কোনো অপকর্ম করলেও তা ধামাচাপা দিত, নিত্যদিন চৌথা বা তালিকা পাঠিয়ে নিউজ করে চরিত্র হনন করতো না। মিডিয়ার বিষয় নিয়ে আপনি একটি কথা বলেছেন, আপনি আগেও বলেছেন যে মিডিয়ার ট্রায়ালের কথা, একটু বলবেন কি আসলে মিডিয়া ট্রায়ালে? না, আমি যখন প্রথম দিকে সরকারে ছিলাম, যখন ফায়ার ফাইটিংগুলো আমরা করছিলাম, আপনি দেখেছেন যে দিনে 100-200 আন্দোলন করে হতো। আবার আমি শুরুর দিকে আমাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, তখন তো শ্রমিক এলাকাগুলোতে প্রতিদিন লিস্ট আসতো 70টা 60টা জায়গায় আন্দোলন হচ্ছে, স্যালারি থেকে শুরু করে অনেক ধরনের কারখানা বন্ধ হচ্ছিল অনেক। তো এই ফায়ার ফাইটিংগুলোর পর্বটা যখন মানে শেষ হয়, প্রথম 3-4 মাস 2-3 মাস, সেই পর্যন্ত মোটামুটি দায়িত্ব পালনে সেরকমভাবে কোনো বাধা পায়নি। যখনই বিভিন্ন গ্রুপের ইন্টারেস্টে আঘাত আসা শুরু করে, বিভিন্ন এস্টাবলিশমেন্টের ইন্টারেস্টে আমার কাজ করতে গিয়ে আঘাত আসা শুরু করে, এবং আপনি যদি দেখে থাকেন অনেকেই বলে থাকে যে আমি দৃঢ়তার সাথে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি এবং সেক্ষেত্রে আমি শেষ পর্যন্ত মাথা নত করিনি বা পলিসিগত সিদ্ধান্তের উপর থেকেই আমি দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। যেমন উদাহরণস্বরূপ হয়তো সাকিব আল হাসানের খেলার বিষয়ে বলতে পারেন, উদাহরণস্বরূপ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিষয়টাতে বলতে পারেন। এখন তারা তো আসলে বড় বড় শক্তি, তাদের এখানে এস্টাবলিশমেন্ট আছে, তাদের বিজনেস আছে, তাদের সাথে অ্যালাইন্ড অনেক বিজনেস গ্রুপ আছে এখানে, যাদের আবার মিডিয়াও আছে, যাদের তো আমি সেই জায়গা থেকে আমি কিছুই না, আমি শুধু একজন মানুষ যে জুলাই গণঅভ্যুত্থানে হয়তো মানুষ আমাকে নেতৃত্বে নিয়ে এসেছে, তারপর তার ধারাবাহিকতায় দায়িত্ব পালন করেছি। তো তাদের ওই যে এস্টাবলিশমেন্টগুলো দিয়ে তারা আমাকে আঘাত করেছে, বিভিন্নভাবে করেছে। যখন 3-4 মাস পরে যখন আস্তে আস্তে এই যে নিউজগুলো হওয়া শুরু করলো, তা আমি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করলাম যে আসলে
কারা করছে বা কীভাবে হচ্ছে। তো একটা প্যাটার্ন লক্ষ্য করা যায়, আপনারা যারা সাংবাদিকতা করেন তারা জানেন যে একই শিরোনাম একই টেক্সট, ভিতরে নিউজের ভিতরে টেক্সটে কোনো পার্থক্য নাই, এবং সবগুলোই যেই কথাগুলোই বলা হচ্ছে সেটা বলা হচ্ছে যে গোপন সূত্রে প্রাপ্ত বা নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেছেন। তো এই প্যাটার্নটা দেখলেই বোঝা যায় যে এটা কি মানে সত্য নিউজের। তো নিউজের স্ট্যান্ডার্ড নিয়েও কিন্তু ইদানিং আমি দেখলাম যে মান যাচাই করা হয় যে একটা নিউজের স্ট্যান্ডার্ড, তো এটা 30%-এর নিচে আসে ওটা অ্যাজ এ স্ট্যান্ডার্ড নিউজ। তো এবং হাউসগুলোতে যোগাযোগ করলে বলতো ভাই আমাদের কিছু করার নেই আমাদেরকে, তো এটা দিয়েছে। আমি সরকারের থাকায় আমার অ্যাক্সেসটা ছিল যে অ্যাটলিস্ট হাউসের মালিক বা প্রধান বা সিইও যে আছেন তার সাথে অ্যাটলিস্ট কথা বলা যে কি হচ্ছে কেন হচ্ছে। তো এই একটা টেন্ডেন্সি শুরু হয় তখন থেকে এবং এটা কন্টিনিউ করতে থাকে। আমি আমার জায়গা থেকে জবাব দিতে থাকি, কিন্তু যেটা হয় যেমন 21 টিভির প্ল্যাটফর্মটা অনেক শক্তিশালী, অনেক মানুষের কাছে আপনাদের রিচ, এবং টেলিভিশনে একটা মানুষ যখন একটা জিনিস দেখে সে সার্টেনলি ওটা হয়তো বিলিভ করে অথবা করে না, কিন্তু কোটি কোটি মানুষ দেখছে। বাট আমার পার্সোনাল রিচটা তো ওই পরিমাণ নাই। আমি হয়তো আমার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বা এর মাধ্যমে জবাবটা দেওয়ার চেষ্টা করেছি, তবে সবসময় আমি জবাব দেওয়ার চেষ্টা করেছি, এবং একটা পর্যায়ে এটাকে নিতে নিতে এমন জায়গায় নিয়ে গেছে এটা এখন হাস্যকর হয়ে গেছে। এই যে $10 বিলিয়ন দুর্নীতি করেছে আসিফ মাহমুদ, 1,20,000 কোটি টাকার কিছুদিন পরপরই আসে, আমরা আসতে থাকে আর কি। হ্যাঁ, আপনি কয়েকদিন আগেই বলছিলেন যে আপনি যখন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থিতা, মেয়র পদের প্রার্থিতা করার কথা বলছেন, তারপরেই আমরা দেখলাম যে বেশি দুদকে অভিযোগের ব্যাপারে আবার আলোচনা হচ্ছে। হ্যাঁ, সিটি কর্পোরেশনে যখন প্রার্থিতার বেশি আলোচনাটা শুরু হলো তখন একটা গ্রুপ গিয়ে দুদকে কোনো একটা অভিযোগ দিল। পরে আমরা আবার নিউজের মাধ্যমে দেখলাম সেটা সাকিব আল হাসানের ফ্যানদের একটা গ্রুপ, এবং তাদের অভিযোগের কন্টেন্ট সম্পর্কে আমি অফিসিয়ালি জানি নাই, বাট আনঅফিসিয়ালি যতটুকু জেনেছি যে সাকিব আল হাসানকে দেশে খেলতে না দেয় 1,000 কোটি টাকার মতো দেশের ক্ষতি হয়েছে, এটা আমার দুর্নীতি হিসেবে তারা সেখানে সাব্যস্ত করার এক ধরনের চেষ্টা করেছেন। তো এই ধরনের এখন বললাম না যে এই প্রোপাগান্ডা এই জিনিসগুলো হইতে হইতে এমন পর্যায়ে চলে আসছে, এখন এটা একটা হাস্যকর পর্যায়ে তারা নিয়ে গেছেন আর কি। আমি ক্রিকেটের একটু পরেই আসতে চাচ্ছিলাম, কিন্তু যেহেতু ক্রিকেটের প্রসঙ্গ চলে এসেছে আলোচনার মধ্যে, আমি সেই আলোচনাটাই আমি ঢুকতে চাই। বিসিবির আপনি রোববার গতকালকেই আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আমি সেই আপনার স্ট্যাটাসের কিছু অংশ আমি উল্লেখ করতে চাই। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে আপনি লিখেছেন, অবৈধভাবে বোর্ড ভাঙার প্রক্রিয়ায় আইসিসি যেন কোনো ব্যবস্থা না নেয় তা নিশ্চিত করার লক্ষ্যে একজন স্বনামধন্য ক্রিকেটার লবিংয়ে ব্যস্ত। এর অংশ হিসেবে সম্প্রতি তিনি সাবেক বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করেন। সেখানে তিনি আইসিসি প্রেসিডেন্ট অমিত শাহর পুত্র জয় শাহর সঙ্গে বৈঠকের ব্যবস্থা করে দিতে নাজমুল হাসান পাপনকে অনুরোধ জানান। আপনি আরও লিখেছেন, আমি জাতীয়ভাবে গণভোট, জুলাই সনদ, অধ্যাদেশ বাতিল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকায় বিসিবির ব্যাপারে কিছু বলবো না ভেবেছিলাম, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আবারও পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিবাদের দোসরদের অন্তর্ভুক্তির পায়চারার খবর শুনে মনে হলো দেশবাসীর এসব জানা উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে আপনি প্রশ্ন রেখে বলেছেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার কি এসব বিষয়ে অবগত, নাকি সবাই মিলেই হচ্ছে সবকিছু? আরও অনেক কথা আপনি লিখেছেন। ক্রিকেট প্রশাসন নিয়ে আসলে এত কথা হচ্ছে কেন? আপনি আমরা জানি যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, সে সময় নির্বাচন নিয়ে বেশ প্রশ্ন উঠেছে, কাউন্সিলরদের পক্ষ থেকে বা মনোনয়ন ব্যাপার থেকে প্রশ্ন উঠেছে। এই বিষয়গুলো একটু পরিষ্কার করবেন কি? কথা উঠছে দখল করার জন্য, সিম্পল আনসার, যে এটা ওনাদের এখন দখল করতে হবে, এটা এনিহাউ যে কোনোভাবেই হোক, এটা নিয়ম অনুযায়ী হোক কিংবা নিয়ম বহির্ভূতভাবে হোক। এবং আমি এটা নিয়ে একেবারেই কথা বলতে চাই নাই, আগ্রহী ছিলাম না, কিন্তু আমাকে বিসিবির একটা তদন্ত কমিটি, তারা মানে মন্ত্রণালয় থেকে একটা তদন্ত কমিটি করেছে, আপনাকে ডাকা হয়েছিল, তো সেখান থেকে ডাকা হয়েছিল। আমি পরে কলে একজন ব্যারিস্টার ছিলেন, ওনার সাথে কথা বললাম যে একে তো ব্যাপারটা সাবজুডিস, তারপর আপনার একটা অটোনোমাস বডির উপরে তদন্ত করছেন, এটাও প্রশ্নবিদ্ধ। তো এখন সাবজুডিস ম্যাটারে আমার কি বক্তব্য দেওয়া ঠিক হবে কিনা, আপনি যদি, আমি তাকে যা বলেছিলাম যে আপনি যদি আমাকে লিগ্যাল অ্যাডভাইস দেন অ্যাজ এ ব্যারিস্টার, তাহলে আপনি কি লিগ্যাল অ্যাডভাইস দিলেন? তো উনি আমাকে কোনো উত্তর দিতে পারেন নাই যে সাবজুডিস ম্যাটারে ওনারা তদন্ত করতে পারেন কি পারেন না, আসলে তো পারেন না, দ্যাট ইজ দ্য মানে, এবং এটা আদালত অবমাননা হয়। তো আদালত অবমাননার মতো একটা বিষয় আমি কীভাবে পার্সোনালি আসলে ইনভলভ হতে পারি? তো সেই জায়গা থেকে আমি তাদের থেকেও কোনো সদুত্তর পাইনি, এবং পরে ওনারা আর এটা পার্সিউ করেন না, এবং ওনারা ওনাদের অবস্থানটা বুঝতে পেরেছেন, এবং তিনি আমাকে বলেছেন আমার তো কিছু করার নেই, আমাকে তো দায়িত্ব দিয়েছে করার, আমি করতেছি। বাট আমি তো আদালত অবমাননা করতে পারি না একজন সচেতন নাগরিক হিসেবে, সেই জায়গা থেকে আমি সেটার অংশ হইনি। তবে যখন নির্বাচনটা হয় এবং প্রশ্নগুলো উঠছিল, তখন কিন্তু আমি সরাসরি সব কিছুর
উত্তর দিয়েছি, আমি টিভিতে গিয়েও কথা বলেছি এবং আমি ওপেন চ্যালেঞ্জ করেছি ওনাদেরকে, আপনারা আসেন, বসেন, আমার সাথে কথা বলেন, কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় অনিয়ম হচ্ছে দেখান। ওনারা কাউন্সিলর সিলেকশনের ব্যাপারে বলেছেন যে একটা অনিয়ম হচ্ছে, ওনারা কোর্টের দ্বারস্থ হয়েছিলেন উচ্চ আদালতে। উচ্চ আদালত কিন্তু রায় দিয়েছে যে এটা কনস্টিটিউশনালি হচ্ছে, এখানে অসুবিধার কিছু নাই। এবং আরও একটা রিট হয়েছিল হয়তো ক্লাবগুলো নিয়ে, এবং সেখানেও কিন্তু উচ্চ আদালত তখন বিসিবির পক্ষেই রায় দিয়েছিল, এবং এইগুলা উচ্চ আদালতে মীমাংসিত বিষয়। তো এখন এইগুলোকে আবার জলঘোলা করা হচ্ছে একমাত্র বোর্ডটা ভাঙার জন্য আর কি। এবং ওনাদের কাছে যদি কোনো ভ্যালিড ওয়ে থাকতো এই বোর্ড ভাঙার, তাহলে ওনারা অবশ্যই ডিরেক্টরদেরকে পদত্যাগ করার জন্য চাপ দিতেন না, কিংবা পদত্যাগ করাতেন না। এখন দেখছেন ডিরেক্টরদের পদত্যাগের হিড়িক পড়ে গেছে। বিসিবি প্রেসিডেন্টও বলছেন যে আমি শেষ ব্যক্তি, যে আমি থাকবো, শেষ ব্যক্তি হলে আমরা থাকবো। হ্যাঁ, তো এই যে তাহলে তো আপনার পদত্যাগ করাইতে হয় না বোর্ড ভাঙার জন্য, আপনার কাছে যদি ভ্যালিড কোনো ওয়ে থাকে। আর এই যে যেটা আমি লবিং এর কথা বললাম, করানো হচ্ছে, হ্যাঁ অবশ্যই পদত্যাগ করানো হচ্ছে। এবং ডিরেক্টরদের অনেকেই আমার সাথে পরিচিত, অনেকেই আমাকে জানান, অনেকেই বলেন যে আমার বাবাকে এসে রিকোয়েস্ট করতেছে যে আপনার ছেলেকে একটু পদত্যাগ করতে বলেন, পরের কমিটিতে আমরা তাকে ডিরেক্টর বানাবো। আবার অনেককে চাপ দিচ্ছে, অনেকে রিফিউজ করেছেন, যে তাদেরকে অফার করা হয়েছিল পরবর্তী কমিটিতে থাকবেন, এখন পদত্যাগ করেন, তারা রিফিউজ করছেন যে আমরা পদত্যাগ করবো না। এটা ক্রীড়া প্রতিমন্ত্রী করছেন। এবং তিনি কল দিয়েছেন ডিরেক্টরদেরকে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে জানতে পারবেন। কেউ রিফিউজ করেছেন, কেউ তার ডাকে সাড়া দিয়ে পদত্যাগ করেছেন। এখন লবিংয়ের ব্যাপার যেটা আমি বললাম, সেটা হচ্ছে এর আগেও আমরা যখন নির্বাচনটা চলছিল তখন আমরা শুনলাম যে বিরাট কোহলির সাথে একজন ক্রিকেটার যোগাযোগ করলেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের যিনি সভাপতি, যিনি আইসিসিরও সভাপতি এই সময়, জয় শাহর সাথে যোগাযোগ করা এবং তাকে জানানো, তাকে অভিযোগ করা যে বাংলাদেশের নির্বাচনে অনিয়ম হচ্ছে। এবং এবারও আমরা জানলাম, ইভেন মিডিয়া কর্মীদের থেকেই আমি জানতে পেরেছি, এবং পরে আমি ভেরিফাই করেও দেখেছি যে দ্যাট ইজ রাইট, যে একটা প্রতিনিধি দল লন্ডনে গিয়েছে এবং নাজমুল হাসান পাপনের সাথে দেখা করেছে, এবং দেখা করে সেখানে জয় শাহের সাথে বৈঠক করার জন্য তারা একটু যেন তিনি লবিং করে দেন বা বৈঠকের ম্যানেজ করে দেন, সেটার জন্য তার কাছে অনুরোধ জানিয়েছেন। তো তখন আমার মনে হলো যে এটা অন্তত এই বিষয়টা মানুষের কাছে স্পষ্ট থাকা উচিত, কারণ এখানে আমরা লাস্ট বিশ্বকাপে আমরা দেখেছি যে ভারত কিভাবে ক্রিকেটেও আধিপত্যবাদ করতে চায়, পলিটিক্যালি তো করেই, আমাদের উপরে করেই আসছে। তো এবং সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা শক্তিশালী অবস্থান নিয়েছে, বাংলাদেশের জনগণ সমর্থন দিয়েছে যে বাংলাদেশ খেলতে যাবে না, এবং সেক্ষেত্রে পরবর্তীতে পাকিস্তান সহ অন্যান্য ক্রিকেট বোর্ডের মধ্যস্থতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা ক্ষতিপূরণও বিসিবি থেকে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে আবার ভারতের যারা আমাদের উপর আধিপত্যবাদ চালিয়ে আনন্দ পান, তাদের দ্বারস্থ হওয়াটা আমার মনে হয়েছে যে এই জায়গায় এটা তো আমাদের রাজনৈতিক লড়াইও, এটা শুধু ক্রিকেটের জন্য বা স্পোর্টসের জন্য না, আমরা দীর্ঘদিন ধরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি জাতি হিসেবে। সেই জায়গা থেকে আমি এটা জনগণের কাছে খোলাসা করা প্রয়োজন বলে মনে করেছি, এবং যারা এটার সাথে ইনভলভ তারাও এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি, কারণ দেওয়ার মতো কিছু নেই, দ্যাট ইজ ট্রু। কিন্তু আপনি যেটি বলছেন যে ভারতীয় আধিপত্যবাদের, এটা আমরা সবাই জানি, কিন্তু আসলে স্পোর্টসের সেই জায়গাটাতে কি আসলে সরে আসা সম্ভব? মানে ভারতের সঙ্গে আমরা খেলবো না বা ভারতের সঙ্গে কোনো ধরনের মোকাবিলা আমরা করবো না, সেটা কি আসলে না? এটা অবশ্যই বের হয়ে আসা, মানে সেখান থেকে ভারতের সাথে খেলবো না বা এই অ্যাপ্রোচটা তো ঠিক না। অবশ্যই স্পোর্টসটা সবার সাথেই খেলার জায়গাটা এবং সৌন্দর্যটা আসলে থাকা উচিত, কিন্তু সেখানে যেই পরিস্থিতিটা হয়েছিল মোস্তাফিজুর রহমানকে আইপিএলের টিম থেকে বাদ দেয়, এটা আমাদের জন্য জাতিগতভাবে লজ্জাজনক এবং অপমানজনক। অবশ্যই সেটার একটা আনসার করা উচিত ছিল, এবং সেটার আনসারটাও বাংলাদেশ সে সময় করেছে। এবং এখানে আমার মনে হয় যে বিগত প্রায় 2 যুগের ইতিহাসে ভারতকে প্রথমবারের মতো বড় ধরনের একটা চ্যালেঞ্জে তাকে পড়তে হয়েছে। বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং অন্যান্য দলগুলো বলেছে তারা খেলবে না, পাকিস্তান বলেছে তারা ভারত পাকিস্তান ম্যাচ খেলবে না। পরে ভারতের গিয়ে পাকিস্তানের হাতে পায়ে ধরতে হয়েছে, বাংলাদেশের হাতে পায়ে ধরতে হয়েছে, এবং তারপরে গিয়ে তাদেরকে বাংলাদেশকে একটা না খেলা সত্ত্বেও কিন্তু রেভিনিউ শেয়ার থেকে শুরু করে যেই জিনিসগুলো বাংলাদেশের পাওয়ার কথা সেগুলো বাংলাদেশ পেয়েছে। তো এখানে যে তাকে কূটনৈতিকভাবেও একটা চাপে ফেলা এবং তাকে এটা চোখে আঙুল দিয়ে দেখানো যে ইউ ক্যানট ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, মানে এই যে আধিপত্যবাদ আপনি এটা করতে পারেন না, এবং নিজেদের সম্মানটা রিক্লেইম করা, আই থিঙ্ক এই জায়গাটা থাকা উচিত। এমন হওয়া উচিত না যে বারবার সে যা বলবে, সে যেটা চাইবে সেখানেই মাথা নত করে সেটা মেনে নেওয়া। এবং বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর থেকে সেই জায়গা থেকে তো আমরা অ্যাটলিস্ট সরে এসেছি,
এবং এখন পর্যন্ত আমি এখন নতুন সরকার এসেছে, এখন পর্যন্ত ভারতের দাসত্ব করতে বা ভারত যেভাবে বলছে সেভাবেই চলতে আমি দেখি নাই। সামনে কী হবে আমরা জানি না। অন্তর্বর্তীকালীন সরকারও সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, রাজনৈতিক দলগুলো একসাথে এসেছিল। বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত কি আসলে সরকারিভাবে নাকি আমরা যেটি দেখছি এখন অনেকেই বলছেন যে এটি সরকারিভাবে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে? তখন আমাদের শিক্ষক ডক্টর আসিফ নজরুল স্যার ক্রীড়া উপদেষ্টা ছিলেন। আমি পদত্যাগ করার ইমিডিয়েট পরেই সেই সিচুয়েশনটা বা সময়টা আসে। তো আমার জানা মতে এই সিদ্ধান্তটা ক্রিকেট বোর্ড এবং সরকার উভয় দিক থেকে একটা বোঝাপড়ার মতো দিয়ে সে সময় হয়েছে, যদিও এখন অনেকে বলছেন যে শুধু সরকারের সিদ্ধান্ত, কারণ আমি তো ভিতরে ছিলাম না, ফলে আমি পুরোপুরি ঘটনাটা হয়তো জানি না। বাট মোটামুটি একটা সম্মতির ভিত্তিতে বা বোঝাপড়ার ভিত্তিতেই সে সময় বাংলাদেশের না খেলার সিদ্ধান্তটা হয়। যদিও আমার জায়গা থেকে আমি যদি মানে আমি বাইরে থেকে ভাবছিলাম যে না খেললে হয়তো বাংলাদেশের একটা বড় ক্ষতি হবে, যেটা আসলে বাস্তব, এবং ব্যান আসার মতো একটা পরিস্থিতি হতে পারতো যদি না পরবর্তীতে অন্যান্য ক্রিকেট বোর্ডগুলো থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহযোগিতা না পেত। পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ড এগিয়ে এসেছে, অন্যান্য ক্রিকেট বোর্ডগুলোও বলেছে, ফলে বাংলাদেশ কিন্তু না খেলা সত্ত্বেও একটা ভালো রেভিনিউ শেয়ার থেকে শুরু করে যে সুবিধাগুলো পাওয়ার কথা ওয়ার্ল্ড কাপ থেকে, সেগুলো বাংলাদেশ পেয়েছে। তবে সিদ্ধান্তটা কতটুকু ভালো হয়েছে কতটুকু খারাপ হয়েছে, এর থেকে বেশি ক্রিকেটের জন্য তো অবশ্যই ড্যামেজিং হয়েছে। প্লেয়াররা খেলতে পারেনি, বাংলাদেশ র্যাঙ্কিংয়ে পিছিয়ে যাওয়ার, একটা পয়েন্টসে পিছিয়ে যাওয়ার ব্যবস্থা সম্ভাবনা আছে। কিন্তু বাংলাদেশের আত্মমর্যাদার জায়গা থেকে, সার্বভৌমত্বের প্রশ্নের জায়গা থেকে বাংলাদেশ খুবই বোল্ড একটা পজিশন নিতে পেরেছে, এবং এটা আমি দেখেছি ভারতের কন্টেন্ট ক্রিয়েটররাও, ইভেন পাকিস্তান বা অন্যান্য দেশে, তারাও এটা খুব প্রশংসা করেছে। এখন তো আবার চিঠি দেওয়া হচ্ছে, আপনি নিশ্চয়ই দেখেছেন সেই চিঠিগুলো, যে ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক আবার স্বাভাবিক করার জন্য চিঠি দেওয়া হচ্ছে, দুই দেশের করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই সম্পর্ক তো স্বাভাবিক করা উচিত, শুধু ক্রিকেটে না, জাতীয়ভাবেই সরকারেরও ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করা উচিত, সব দেশের সাথেই। তবে সেটা আমরা সবসময় বলেছি, আমরা স্বাভাবিক বা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিপক্ষে না। আমরা রাজনৈতিকভাবেও সবসময় বলেছি এই সম্পর্কটা হতে হবে মর্যাদার, এবং সম্পর্কটা হতে হবে এক ধরনের সমমর্যাদার। আমাকে রাষ্ট্র হিসেবে তার সম্মান করতে হবে, আমার নাগরিককে তার সম্মান করতে হবে, তাকেও রাষ্ট্র হিসেবে তার যথাযোগ্য সম্মান এবং তাদের নাগরিকদের প্রতি সম্মানটা আমরা রাখবো। এবং এটা শুধু সম্পর্ক তো সম্মানের না, এখানে অনেক দেনা পাওনার সম্পর্কও আছে, এবং সেক্ষেত্রে এটা ইকুয়াল হতে হবে। শেখ হাসিনার মতো যাতে আবার কেউ এসে না বলে যে ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে, আর নেয়ার ক্ষেত্রে কিছু নিতে পারেনি, এমন যাতে না হয় আর কি। জি, আমরা আবার রাজনীতিতে ফিরতে চাই। আমরা ক্রিকেট নিয়ে কথা বলছিলাম, ডিপ স্টেট নিয়ে আপনার বক্তব্য শুনছিলাম, আমরা রাজনীতিতে ফিরতে চাই। আজকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলেছে যে অধ্যাদেশ যেগুলো প্রণয়ন করা হয়েছিল অন্তর্বর্তী সরকারের আমলে, সেই অধ্যাদেশগুলো নিয়ে রাজনৈতিক অঙ্গলে একটি খেলা চলছে, এটি তারা উদ্বেগ প্রকাশ করেছেন। আমি এই বিষয়ে আপনার বক্তব্য আরও বিশদভাবে জানতে চাইব, তার আগে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। একটা বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবার স্বাগত, আপনারা দেখছেন ২১ রাত। আমাদের সঙ্গে আছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আপনার বক্তব্য শুনছিলাম আমরা বিরতিতে যাবার আগে। আজকে এবার একটু রাজনীতির প্রসঙ্গে আসতে চাই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে কথা বলছে, আমি সেটা একটু উল্লেখ করতে চাই আলোচনায় যাবার আগে। টিআইবি বলছে ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি হুবহু আইনে পরিণত করার সুপারিশ ইতিবাচক হলেও বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে সংশ্লিষ্ট সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও আলাদা সচিবালয় বিষয়ক ৩টি সহ ৪টি অধ্যাদেশ বাতিল বা রহিত করার সুপারিশ গভীর উদ্বেগের। একই সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশন, দুদক এবং গুম প্রতিরোধে করা জনগুরুত্বপূর্ণ কয়েকটি সহ ১৬টি অধ্যাদেশ এখনই আইনে পরিণত না করে পরে নতুনভাবে আনার প্রস্তাবকেও স্পষ্ট অনিশ্চয়তার বার্তা হিসেবে দেখছে টিআইবি। এই অধ্যাদেশগুলো, অধিকাংশ অধ্যাদেশ করার সময় আমি ক্যাবিনেটে ছিলাম, এবং ক্যাবিনেটে
দীর্ঘ আলাপ আলোচনার মধ্য দিয়ে এই অধ্যাদেশগুলো হয়েছে। কোনো দিন মিটিংয়ে যদি সুরাহা না হয় যে কিছু কিছু জায়গায় আরও পরিবর্তন প্রয়োজন, সেটা পরের মিটিংয়ে আনা হয়েছে এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সহ সব কিছু বিবেচনা রেখে প্রপার স্টেক হোল্ডার কনসালটেশন, আমার জানা মতে টিএবির সাথেও বা অন্যান্য সংস্থাগুলো যারা পলিসি নিয়ে কাজ করেন তাদের সাথেও কনসালটেশনের মধ্য দিয়ে অধ্যাদেশগুলো হয়েছে। এবং দেখেন কোন অধ্যাদেশগুলো বাতিল করা হচ্ছে, কোনগুলো রাখা হচ্ছে। এখানে স্পষ্ট একটা ডিভিশন আছে এই দুই পর্বের মধ্যে। একটা হচ্ছে যেই অধ্যাদেশগুলো সরকারকে জবাবদিহি তার মধ্যে নিয়ে আসবে, নির্বাহী বিভাগকে একটা জবাবদিহিতার পর্যায়ের মধ্যে নিয়ে আসবে, সেই অধ্যাদেশগুলো বাতিল করা হচ্ছে। যে অধ্যাদেশগুলো নির্বাহী বিভাগ কিংবা প্রধানমন্ত্রীর ক্ষমতা বৃদ্ধি করবে সেগুলো রাখা হচ্ছে। একটা ক্লিয়ার ইন্টেনশন এখানে দেখা যায় যে এই সরকার অ্যাবসলিউট পাওয়ার, যেটা আমরা শেখ হাসিনার মুখে শুনতাম, সেটা চায়। এবং এখানে কিছু বিষয় যেগুলো একেবারে বিএনপি নিজেই তার ইশতেহারেও আছে, সেগুলোকেও তারা ভায়োলেট করছেন। যেমন যদি আমি বিচার বিভাগের ইয়েটা বলি, আমরা আওয়ামী লীগের সময় দেখেছি যে বিচারপতিরা প্রধানমন্ত্রীর পায়ের ধুলো চাইতেন এবং বিচারপতি নিয়োগগুলো হতো সাবেক ছাত্রলীগ নেতা, সাবেক আওয়ামী লীগ নেতা কিংবা যারা আওয়ামী লীগের পক্ষে রায় দেবেন, একেবারে দলীয় ক্যাডারদের মতো লোকদেরকে বিচারালয়ের চেয়ারে আসীন করা হতো। ফলে বাংলাদেশের এই যে গণতন্ত্র গভীরভাবে হুমকির মুখে পড়েছে এবং এই বিচারালয়কেও পলিটিক্যালি উইপনাইজ করা হয়েছে বিরোধী দলের বিরুদ্ধে দমন পীড়নের ক্ষেত্রে। সেটা থেকে বের হয়ে আসার জন্য কিন্তু এই বিচারক নিয়োগ অধ্যাদেশ, বিচারক নিয়োগে আরও স্বচ্ছতা এবং আরও জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করা এবং যোগ্যতা ও মেধার ভিত্তিতে বিচারক নিয়োগ, তারপরে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় করা, যাতে মন্ত্রণালয়ের সরাসরি অধীনে কোনো একজন বিচারকের বদলি কিংবা প্রশাসনিক কার্যক্রম যদি মন্ত্রণালয়ের হাতে থাকে তাহলে আইনমন্ত্রী ডিক্টেট করতে পারবেন যে সে কি রায় দিবে কি দিবে না। কিন্তু সেটা যদি বিচার বিভাগের অধীনে থাকে তাহলে এই যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে স্বাধীন এবং আলাদা রাখার যে একটা এটা তো আমাদের কনস্টিটিউশনাল কমিটমেন্ট, সেই জায়গাটা নিশ্চিত করার জন্য করা হয়েছিল। সেটা এখন বিএনপি রাখছে না, তার মাধ্যমে সে বোঝাচ্ছে সে আবারও কন্ট্রোল চাচ্ছে এখানে। একইভাবে দুর্নীতি দমন কমিশনের ব্যাপারটা এসেছে, একইভাবে পুলিশ কমিশন যেটা করার কথা হয়েছিল এবং পুলিশ কমিশনটা করার সময় আমাদের অনেকেরই ডিসেন্ট ছিল যখন পুলিশ কমিশন অধ্যাদেশটা করা হয়, যে এটাকে আরও শক্তিশালী করা প্রয়োজন। যেটা হয়েছে সেটাও যথেষ্ট শক্তিশালী না বলে আমরা মনে করি, কারণ সেখানে সভাপতি করা হয়েছে, আমি যদি ভুল না করি তাহলে ওই কমিশনের প্রধান করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং সদস্য সচিব করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে, তাহলে ওই একই পর্যায়ের মধ্যে থাকলো। কিন্তু সেখানে একটা সুযোগ ছিল যে সদস্য কয়েকজন বাইরে থেকে সিভিল সোসাইটি সব বিভিন্ন জায়গায় প্রতিনিধি রাখার সুযোগ ছিল, ফলে তারা এটাকে একটু পুলিশটাকে আরেকটু নিরপেক্ষ এবং জনগণের পুলিশ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখতে পারত। কিন্তু আমাদের প্রস্তাবনা ছিল যে এই যে স্বরাষ্ট্রমন্ত্রী আর যদি স্বরাষ্ট্র সচিব থাকেন দুই গুরুত্বপূর্ণ পদে, তাহলে আবারও এটা মন্ত্রণালয়ের অধীনে হয়ে গেল। তারপরে তখন সেটা করা হয়েছে, সেটাকেও এখন রাখছে না। আপনারাই তো আছেন কমিশন, তারপরেও কমিশন আপনারা এটা রাখছেন না। ফলে এখানে অ্যাবসলিউট পাওয়ার নেওয়ার যে একটা চেষ্টা, সেটা আরেকটা খুবই কনসার্নিং বিষয়। এটা নিয়ে বাংলাদেশের মানুষজন একটু খুব বেশি কথা বলে না, বাট ইউরোপে আমেরিকায় আমরা দেখি যে রাইট টু প্রাইভেসি নিয়ে প্রায় রেগুলারলি মুভমেন্ট হয়, যে কতটুকু জনগণের প্রাইভেসি থাকা উচিত, কতটুকু সরকারের সার্ভেলেন্স করার সক্ষমতা থাকা উচিত। এটা আওয়ামী লীগের সময় প্রায় আমার জানার মতো 18-19টা এজেন্সির কাছে এই সক্ষমতাটা ছিল, যে কোনো সময় চাইলে আপনার আমার ফোন কল ট্রেস করা, হোয়াটসঅ্যাপ ট্রেস করা, এনিথিং দে ক্যান ডু। কিন্তু এটা একটা অধ্যাদেশের মাধ্যমে, এটা পুরোপুরি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে করা অধ্যাদেশ, এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, দীর্ঘ সময় লেগেছে। তথ্য অধিকার অধ্যাদেশ যেটা, তার মাধ্যমে শুধু 4-5টা এজেন্সিকে এই সক্ষমতাটা দেওয়া হয়েছিল। কিন্তু তারপরে তারা যদি কারো ফোন কল ইন্টারসেপ্ট করতে চায়, শুনতে চায় কিংবা প্রাইভেসি লঙ্ঘন করতে চায়, তাহলে তাকে অবশ্যই একটা কোর্ট অর্ডার নিয়ে আসতে হবে। আদালত এই বিষয়ে সিদ্ধান্ত দিবে এবং কোর্ট অর্ডারের মাধ্যমে সে এটা করতে পারবে। কিন্তু এটা বাতিল করে দেওয়ার মাধ্যমে আবারও আগের অবস্থায় ফিরে যাওয়া হচ্ছে এবং কোনো নাগরিকের এখন আর তথ্যের অধিকারটা বা নিজের প্রাইভেসির অধিকারটা রইল না। তো এই ব্যবস্থাগুলোর মাধ্যমে আমরা যেটা বলেছিলাম অভ্যুত্থানের পর, যে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার পতন চাই এবং এই ব্যবস্থার পতনগুলো হতো এই কাঠামোগত সংস্কারগুলোর মাধ্যমে, যা কিছু অধ্যাদেশের মাধ্যমে হয়েছে, যা কিছু জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে হবে বা হওয়া উচিত, সেগুলোকে আবার রিভার্স করে আগের জায়গায় ফিরে যাওয়া এবং শেখ হাসিনা ঠিক যেইভাবে দেশটা চালিয়েছে ঠিক সেই জায়গায় নিয়ে যাওয়াটা খুবই অ্যালার্মিং আমাদের জন্য। জি, এবার আমি গতকালকের সংবাদ সম্মেলন প্রসঙ্গে আসি। সংবাদ সম্মেলনে আপনি অনেক বিষয় নিয়ে কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন। গণভোটের রায় যদি আপনারা না মানেন তাহলে এই সরকারকে আমরা সেদিন থেকে অবৈধ সরকার বলা শুরু করব, আমরা এটার জন্য সময় নেব না। আপনারা যেমন আমাদের সব অর্জন ধূলিসাৎ করে দেওয়ার জন্য সময় নিচ্ছেন না, আমরাও কিন্তু সেটার জন্য সময় নেব না। আপনারা অনেক সময় বলেন 15-20 বছরে আর অভ্যুত্থান হবে না, এটার নজির বাংলাদেশে আছে।
বাংলাদেশে যখন 69-এর অর্জনটা রক্ষা করা যায়নি, 71-এই মুক্তিযুদ্ধ হয়েছে। 24-এর অর্জন রক্ষা করা না গেলে আবার 26-27-এও এরকম কোনো ঘটনা ঘটে যেতে পারে। আজকে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যদি ক্ষমতাসীনরা মেজরিটির বড়াই করে সংস্কার থেকে পিছিয়ে যায় তবে 24-এর মতো আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি কোনো না কোনো সময় শুরু হবে। আপনারা দুজনই প্রায় একইভাবে কথা বলেছেন। আমাদের কিছু করার দরকার নেই আসলে। এই জুলাই গণঅভ্যুত্থান যে হয়েছে এটার জন্য কাউকে খুব শক্তিশালী কাউকে ড্রাইভিং ফোর্স হওয়া লাগে নাই। বিএনপি তো করতে পারে নাই সেটা, জামাত ইসলামী সহ বিরোধী দল বাকিরা সবাই ব্যর্থ হয়েছিল। একেবারে সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছে এবং এটা খুবই অর্গানিক একটা জায়গা ছিল, কারণ মানুষের মধ্যে এই চাপা ক্ষোভগুলো দীর্ঘদিন ধরে জমাট বেঁধেছিল এবং সেখানে কিন্তু মানুষ জীবন দিতে দ্বিধাবোধ করে নাই এবং সাধারণ মানুষ জীবন দিয়েছে। এবং আমাদের মতো যারা ক্যাম্পাসে স্টুডেন্ট অ্যাক্টিভিজম করি বা অখ্যাত লোক ছিলাম একটা সময়, তাদেরকে কিন্তু তারা বিশ্বাস করে সামনে ঠেলে দিয়ে নেতৃত্ব বানিয়েছে। তো এটা এমন না যে এনসিপি কিছু করতে হবে বা জামাত কিছু করতে হবে, বা মানুষ যখন এই যে 24-এ তাদের সন্তানদের জীবন দেওয়ার মধ্য দিয়ে, আহত হওয়া শহীদ হওয়ার মধ্য দিয়ে এই যে অর্জনগুলো হচ্ছে, এইগুলোকে আবার ধূলিসাৎ হতে দেখবে এবং আগের অবস্থায় ফিরে যেতে দেখবে, তাদের ওই রেজ এবং ক্ষোভটা তো রয়ে গেছে এবং সেটার প্রতিফলন কোনো না কোনোভাবে হবে। এবং আমরা ভেবেছিলাম যে আমরা আগে থেকেই বুঝতে পারছিলাম যে বিএনপি সংস্কারের বিষয়ে তাদের যেই আগে থেকে স্টেটমেন্ট, সেটা আমরা সন্দেহের তালিকায় তাদেরকে রেখেছিলাম, কিন্তু আমরা ভাবি না যে এত দ্রুত এই পরিস্থিতিটা তারা করবে। এবং ফলে এই যে আমরা এটাও বলেছি যে আমাদের বিরোধী দলের এত দ্রুত আন্দোলনে নামার বা রাজপথে নামার পরিকল্পনা ছিল না, কিন্তু আমরা নামতে বাধ্য হয়েছি, কারণ বাংলাদেশের 70% জনগণ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে এবং এই গণভোটটা হয়েছে জাতীয় নির্বাচন যেই তফসিলে হয়েছে ওই একই তফসিলে। আপনি যদি এই গণভোটকে অস্বীকার করেন তাহলে জাতীয় নির্বাচনকে মানে যতটুকু আপনার ততটুকু নেবেন, যতটুকু না সেটা নেবেন না। তারপর ওনারা বারবার সংবিধানের কথা বলেন এবং সংবিধানের ক্ষেত্রে ওনারা খুবই সিলেক্টিভ, যেখানে ওনাদের স্বার্থ আছে সেখানে সংবিধান মানবেন না। যেমন স্থানীয় সরকার প্রশাসক নিয়োগ, সংবিধানে 39 নম্বর ধারায় সম্ভবত খুব স্পষ্টভাবে বলা আছে যে স্থানীয় সরকার প্রতিনিধিদেরকে জনপ্রতিনিধি অর্থাৎ নির্বাচিত প্রতিনিধি হতে হবে। তা এখন ওনারা দিচ্ছেন হচ্ছে ওনাদের দলীয় প্রশাসক এবং সব পর্যায়ে জেলা এবং সিটি কর্পোরেশনের সামনে শুনলাম যে উপজেলা পৌরসভাতেও হবেন। অন্তর্বর্তী সরকারের সময় যখন স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হতো, ওনারা বলতেন যে আগে জাতীয় নির্বাচন পরে স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন হয়ে গেল আপনারা ক্ষমতা, এখন আপনারা স্থানীয় নির্বাচন দেন। তারা দিচ্ছেন না। তারা এই যে স্থানীয় সরকারের যে বিশেষ পরিস্থিতি করা অধ্যাদেশ, ওইটাকে কিন্তু আইনে পরিণত করছেন এবং ওইটাকে আইনে পরিণত করার মাধ্যমে যেটা হচ্ছে, আপনি আমি বা যে কোনো মানুষ যে স্থানীয় সরকার নির্বাচন করে জয়ী হয়ে আসবে তাকে অপসারণ করার ক্ষমতা কিন্তু সরকারের কাছে থাকতেছে। তাহলে একটা মানুষ যদি সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদে জিতে আসে, সে সরকারের কথা না শুনলেই অথবা সে যদি বিরোধী দলের হয়, সরকার তাকে নির্বাহী আদেশে অপসারণ করে দিচ্ছে। তাহলে এখানে গণতন্ত্র কোথায়? এই প্র্যাকটিসটা আমরা দেখেছি বেসিক ডেমোক্রেসির সময় পাকিস্তান আমলে, এটা আমরা দেখেছি স্বৈরশাসনের সময় এরশাদের সময় প্রশাসক বসিয়ে দিয়ে স্থানীয় সরকার এইগুলা পরিচালনা করা। আবার এটা আমরা দেখছি এখন 2026 সালে বিএনপির আমলে। ফলে এই যে গণতন্ত্র কিংবা সংবিধান সবকিছু তাদের কাছে সিলেক্টিভ, যতক্ষণ পর্যন্ত নিজেদের স্বার্থটা রক্ষিত হয়। আওয়ামী লীগের সময় তো স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, সেটা অন্য কথা যে নির্বাচন করতে দেয় নাই, অনেকে আসতেই দেয় না, কিন্তু যে নির্বাচিত হয়েছে সে তো হয়েছে। কিন্তু এখন নির্বাচিত হলো আপনারা অপসারণ করে দেওয়ার ক্ষমতা সংরক্ষণ করছেন। তো ফলে এই জায়গা থেকে আমরা মনে করি যে এটা মানুষের মধ্যে দ্রুতই এক ধরনের ক্ষোভ তৈরি করছে। আমি জানি না বিএনপির যারা প্রধানমন্ত্রী আছেন তারা সাধারণ মানুষের সাথে কথা বলেন কিনা বা সাধারণ মানুষের সাথে ইন্টারাকশন করার ওনাদের সুযোগ হয় কিনা। আমরা যখন যাই যে কোনো সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে রাস্তাঘাটে সবার একটা কনসার্ন যে জুলাই সনদটা কি হচ্ছে না কিনা, বা এই যে অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাচ্ছে। ইভেন বিএনপিরও যারা গুমের শিকার হয়েছেন, ওই গুম পরিবারের ভিকটিম ফ্যামিলিগুলো এখন তারা খুবই কনসার্ন যে এই যে গুমের শিকার হলো বিএনপি করতে গিয়ে তাদের কারো স্বামী কারো বাবা, এখন আবার ওই সংস্কৃতিটাই ফিরে আসছে কিনা। সংসদে আন্দালিব রহমান পার্থ বক্তব্য আমরা শুনছি, তিনি বলছেন যে আপনারা বুঝতেছেন কিনা। তিনি কালকেও বলেছেন যে কেউ যদি আইন না বুঝে বারবার তাদের বুঝিয়ে লাভ নেই, আক্তার হোসেন তারা বারবার প্রমাণের চেষ্টা করছে, তারা জুলাইয়ের টেন্ডার নিয়েছে। আক্তার হোসেন ওনার এই বক্তব্যের পরপরই ওনাকে বুঝিয়ে দিয়েছেন। ওনারা যেটা আসলে সবসময় মনে করেন যে ওনারা হয়তো আগে সাংসদ ছিলেন বলে ওনারা সবকিছু ওনারাই বুঝেন, আর কেউ কিছু বোঝে না, এবং ওনারা এই সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার মিথ্যা কথা বলছেন। আমরা দেখলাম যে আইনমন্ত্রী
গুমের আইনের ব্যাপারে বললেন যেটাকে আরও শক্তিশালী করা হচ্ছে, কিন্তু যে সংসদীয় কমিটি সেটাকে আইনটাকে ল্যাপস করার প্রস্তাবনা দিয়েছে সেখানে কিন্তু এই কথা বলা নেই যে শক্তিশালী করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে এই শর্টকামিংস আছে এই জন্য এটা আমরা বাদ দিচ্ছি। তাহলে এই যে দ্বিচারিতা, সংসদীয় কমিটি তো বিএনপি এমপিদেরই কমিটি, তাহলে এই যে দ্বিচারিতা এবং সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলা, অসত্য, সংসদীয় ভাষায় মিথ্যা বলা যেন অসত্য বলতে হয়, অসত্য কথা বলা এবং সেটাকে খুব জাহির করা যায়। এবং আইনমন্ত্রী বলছেন যে নাহিদ ইসলাম যেভাবে নিয়োগ পেয়েছেন আমিও সেভাবে নিয়োগ পেয়েছি। 6 তারিখ কোন 106 ছিল? 8 তারিখ সরকারটা গঠিত হয়েছে 106-এর মাধ্যমে। 6 তারিখ তো অ্যাটর্নি জেনারেল এবং আইজির নিয়োগটা হয়েছে এবং আমরা জানতে পেরেছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুরোধে রাষ্ট্রপতি এই দুজনকে নিয়োগ দিয়েছেন, কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি কোনোভাবেই প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টার সাথে পরামর্শ ছাড়া, লিখিত পরামর্শ ছাড়া এই নিয়োগটা তিনি দিতে পারেন না। তাহলে তার নিয়োগটাও তো মানে অবৈধ। তিনি বলছেন যে নাহিদ ইসলামের সাথে সেটা তুলনা করছেন, তো তিনি দেশের আইনমন্ত্রী, তিনি এরকম সিম্পল জিনিসের মধ্যে অসত্য কথা বলছেন। আমি বলবো না যে তিনি এটা জানেন না, কিংবা তিনি খুবই ভালো একজন লয়ার হিসেবে ওনার রেপুটেশন আছে, তো ওনার এটা জানার কথা, কিন্তু তিনি জেনেও রাজনৈতিক দ্বিচারিতা এবং অসত্য তথ্যের আশ্রয় নিচ্ছেন। তো এগুলো ওনাদের দিক থেকে আমরা দেখছি, কিন্তু ওনারা খুব দম্ভের সাথে জিনিসগুলো বলেন বা করেন। যে সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন গণভোট প্রতারণা, কিন্তু ওনার ঐক্যমত্য কমিশনের ভিডিও এখন আমাদের সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন ইয়াতে ভাষায়, যে উনি তখন বলছেন যে গণভোট সংবিধানে না থাকলে কি হয়েছে, এটা করা যাবে, কিন্তু এখন আবার বলছেন যে সংবিধানে নাই। তো এই যে দ্বিচারিতা, এটা তো মানুষের কাছে খুব স্পষ্ট এটা, এবং এই প্রতারণাটা রাজনৈতিক দলগুলোর সাথে হয় নাই, এটা বাংলাদেশের জনগণের সাথে হয়েছে। আপনি গণভোটের এবং ঐক্যমত্য কমিশনের কয়েকজন বলেন, ডক্টর শিশুমণির অ্যাডভোকেট শিশুমণি, তিনি বলেছেন যে সেখানে গণভোটের প্রস্তাবনাটা সরাসরি সালাউদ্দিন আহমেদের নিজের দেয়া। তো এখন তিনি বলছেন যে গণভোট একটা প্রতারণা হয়েছে। তো এই যে প্রতারণাটা, এটা বাংলাদেশের মানুষের সাথে হচ্ছে। সবচেয়ে কনসার্নিং বিষয় হচ্ছে এটা রাজনৈতিক দলগুলোর সাথে তো হচ্ছেই, বাংলাদেশের জনগণের সাথে হচ্ছে, কারণ আপনারা বক্তব্যগুলো জনগণকে দিয়েছেন এবং জনগণ সেখানে কনফিডেন্স রেখেই কিন্তু এসে গণভোটে ভোট দিয়েছে, জাতীয় নির্বাচনে ভোট দিয়েছে। এবং এই জনগণের সাথে অতি রাজনীতি করার ফলাফল কখনো ভালো হয় না, এটা আমরা দেখেছি বাংলাদেশে। এখন উপায় কি তাহলে? এখন কি সমাধান মিলবে নাকি এখন উপায়, আমরা সংসদেও আমাদের প্রতিনিধিরা কথা বলছেন, আমরা যখন এখানে কথা বলছি অধিবেশন চলছে, আমরা রাজপথেও সরব আছি এবং থাকব। আমরা বিভিন্ন সেমিনার আয়োজনের মধ্য দিয়ে, মানুষের কাছে যাওয়ার মধ্য দিয়ে, মানুষের মধ্যে এই যে সচেতনতাটা আবার তৈরি করার চেষ্টা করছি। এই যে অধ্যাদেশ কিংবা জুলাই সনদ এবং আইনগত যে পরিবর্তন, এগুলো তো কাঠখোট্টা বিষয়, কিন্তু বাংলাদেশের মানুষ জুলাই গণ-অভ্যুত্থানের পর অনেক বেশি সচেতন, তারাও এখন এগুলো বোঝে। তো আমরা আরও বোঝানোর চেষ্টা করছি, আরও এই যে গণভোটে মানুষ এত কোটি কোটি মানুষ হ্যাঁ ভোট দিয়েছেন, তাদের সাথে আবার কমিউনিকেট করছে যে আপনাদের সাথে এটা প্রতারণা হয়েছে, এবং মানুষ এটা বোঝেন। এবং এই সচেতনতা তৈরির মাধ্যমে আমরা সামনের দিনে আরও বড় পরিসরের রাজপথের আন্দোলনের কথা ভাবছি, যদি যেভাবে চলছে সেভাবেই চলতে থাকে। তবে আমরা আমাদের দিক থেকে সবসময় আহ্বান জানাতে চাই এবং জানাচ্ছি যে আপনারা জুলাই গণ-অভ্যুত্থান, জুলাই সনদ, গণভোট এবং এই যে রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে সদিচ্ছাটা দেখান, আমরা একসাথে এটা করি এবং কমিটেড ওয়েতেই করি, যে ওয়েতে আমরা কমিটমেন্টটা করেছিলাম নির্বাচনের আগে, সেই ওয়েতে করি। তাহলে এই যে দেশে তো অনেকগুলো ক্রাইসিস চলছে, দেশে না বিশ্বেই চলছে, বৈশ্বিক সংকটের থেকে শুরু করে এই সবগুলো বিষয়ে সরকার দল, বিরোধী দলে আমরা যারা আছি সবাই একসাথে সমন্বয়ের মাধ্যমে একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি, কিন্তু সেক্ষেত্রে তাদের সদিচ্ছা আছে বলে আমাদের আসলে মনে হচ্ছে না। জি, এবার আমি একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। জ্বালানি সংকট এটি সারা বিশ্বের একটি আমরা দেখছি, এর পাশাপাশি আমাদের দেশের আরেকটি প্রকট আমরা দেখছি, হামের প্রকোপ দেখছি। আপনি বলেছিলেন যে আপনি সরকারের পারচেস কমিটিতে ছিলেন এবং আপনি জানেন যে কী পরিমাণে জ্বালানি মজুদ রয়েছে। তারপরে হামের টিকার ব্যাপারেও আমরা একটি পরিসংখ্যান দেখলাম যে আপনাদের সময়ে হামের যে টিকা ছিল সেটি অনেক কমে এসেছে, 59% নেমে এসেছে। এই বিষয়গুলি আসলে কেন? হামের বিষয়টা এটা ধারাবাহিকভাবেই কমে আসছিল, আমিও স্ট্যাটিস্টিক্সটা দেখেছি, প্রায় 7-8 বছর ধরেই কমতে কমতে একটা পর্যায়ে এসেছিল। এবং এক্ষেত্রে আসলে আমাদের যেই এই যে আমরা তো সিস্টেমের পরিবর্তনটা এই জন্যই চাই, সিস্টেমের মধ্যে জবাবদিহিতা নাই, এবং আমাদের যেই বডিগুলো কাজ করে, এটা স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বে আছে, এই বডিগুলোর মধ্যে কারাপশন অ্যান্ড তারা এই যে তাদের নিত্যনৈমিত্তিক দায়িত্ব সেগুলো পালন করতে অবহেলা করে। এবং জ্বালানি সংকটের ক্ষেত্রে আমি সরকারের পারচেস কমিটিতে ছিলাম এবং আমি দেখেছি যে কিভাবে একদম সরকার তো এটা আজকের টাস্কে কিনে দেশবাসীকে দেওয়ার সুযোগ নেই, ফলে সবসময় পারচেসটা 2 মাস 3 মাস 6 মাস অ্যাহেড অফ টাইম রেখে অনুমতি দেওয়া হতো। এবং বৈদেশিক যে কোনো পারচেজের ক্ষেত্রে আসলে সরকারের একটা বড় ধরনের পারচেজ, যে তেল গ্যাস সহ এই বিষয়গুলোর ক্ষেত্রে সরকারের একটা অনুমতি
দেয় সরকার পারচেজের, কারণ হচ্ছে এটা রিজার্ভ থেকে যেহেতু পারচেজের ক্ষেত্রে ফান্ডটা যায়, তো ওইভাবে প্ল্যান করে সরকার দেয়। তো আমরা দেখলাম যে জ্বালানি সংকট, হরমুজ প্রণালী বন্ধ হওয়ার প্রায় একদম সাথে সাথেই জ্বালানি সংকটটা শুরু হলো। কিন্তু আমি যদি একদম কম করেও ধরি 2 মাসের মজুদ থাকে, এবং সরকার যে পলিসির মাধ্যমে ব্যবহারকে কমিয়ে আনার এবং পাম্পগুলো কম করে তেল দিচ্ছিল, এই পলিসি অনুযায়ী যদি চলে, তাহলে এই 2 মাসের মজুদকে আরও স্ট্রেচ করে 3 মাস পর্যন্ত চলার কথা। কিন্তু আমরা দেখলাম যে প্রথম সপ্তাহেই সংকট শুরু হলো এবং যত দিন যাচ্ছে সংকট প্রকট হচ্ছে। এবং আমরা যখন বলছিলাম যে মজুদ করা হচ্ছে, তখন তাদের পক্ষ থেকে বলা হলো যে এটা মজুদ করা যায় না, এটা এভাপোরেট হয়ে যায়। কিন্তু এটা প্রপার ফ্যাসিলিটিসের মধ্যে কিন্তু মজুদ করা যায়। এবং যখন অভিযানগুলো চালানো হলো, আমরা দেখলাম যে প্রত্যেকটা ডিপো কিংবা পাম্পে কিন্তু তেল পাওয়া যাচ্ছে, কোথাও 28,000 লিটার, কোথাও 10,000 লিটার, এভাবে। কিন্তু বড় বড় যেই জায়গাগুলোতে মজুদ থাকার কথা, সেই জায়গাগুলোতে কিন্তু করা হচ্ছে না। এবং দেখেন, দাম বৃদ্ধি না করাটাকে সরকার তাদের ক্রেডিট হিসেবে নিয়েছে। আমি শুনলাম যে ইদানিং একটা প্রক্রিয়া চলছে দাম বৃদ্ধি করার, এই যে এতদিন ধীরে ধীরে দাম বৃদ্ধি না করে এখন একবারে সেখানে যাওয়া, তাহলে তো কোনো উপকার হলো না। এবং দাম বৃদ্ধি না করে এই সময়টায় এই যে অসাধু ব্যবসায়ীরা আছে, তাদেরকে মজুদ করার সুযোগ দেওয়া হয়েছে। তারা মজুদ করেছে, তারা মার্কেটে তেল ছাড়ে নাই। এবং যখন দামটা বৃদ্ধি হবে, দেখবেন সাথে সাথে তারা মার্কেটে ওই বাড়তি দামে তেল ছাড়া শুরু করবে। এবং এই যে তেল ছাড়ে নাই, এটা পুরোপুরি ঠিক না, তারা অফিসিয়ালি তেল ছাড়ে নাই, কিন্তু আনঅফিসিয়ালি তারা তেল বিক্রি করেছে 250 টাকা, 300 টাকায়, প্রায় দ্বিগুণ বা 2.5x প্রাইসে তারা পেছনের দরজা দিয়ে বোতলে করে বিক্রি করেছে, বিভিন্নভাবে বিক্রি করেছে। অফিসিয়ালি কিন্তু বিক্রি করেনি। এই মজুদটা তারা রেখেছে, যখন দামটা বৃদ্ধি হবে, এই যে কিছুদিনের মধ্যেই হওয়ার একটা প্রক্রিয়ার কথা আমি জানতে পেরেছি, তখন দেখবেন যে তারা বিক্রি করছে। তো এই যে অসাধু চক্রটাকে ম্যানেজ করতে না পারা, অথবা আমি বলবো না যে ম্যানেজ করতে না পারা, কারণ সরকারের কাছে সকল ডেটাই আছে যে কার কাছে তেল আছে, কতটুকু কার কাছে থাকার কথা, সে কিন্তু চাইলেই এটা এই মজুদগুলোতে করতে পারতো। এটা এক ধরনের সমঝোতার ভিত্তিতে বা এক ধরনের বোঝাপড়ার ভিত্তিতে, এক ধরনের দুর্নীতির দুষ্ট চক্রের মধ্য দিয়ে হচ্ছে বলে আমি মনে করি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমরা গতকালকেও এই বিষয়ে বক্তব্য শুনলাম সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য। তিনি বলছেন যে তিনি এই বিষয়টি খুব বেশি জানতেন না। আপনি কি বিষয়টি জানতেন? না, এটা যখন হয় তখন আমরা, যখন হওয়ার প্রক্রিয়া একটা পর্যায়ে, তখন জানতে পারি। কিন্তু এটার প্রক্রিয়ার সাথে আমরা ছিলাম না। স্বাভাবিকভাবেই যেই বিষয়ে আসলে সিদ্ধান্ত হতো সরকারে, সেই বিষয়ে কনসার্ন যারা, যে মিনিস্ট্রি বা দপ্তর সংস্থাগুলো আছে, তাদের সাথে আলোচনার মাধ্যমেই হতো। যেমন আইন মন্ত্রণালয় যদি কোনো আইন করে, সেটার সাথে তো আর আমার সম্পর্ক নেই, বা পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো চুক্তি করলে সেটার সাথেও আমার সম্পর্ক নেই, সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়। তো ওই তাদেরকে নিয়েই, তাদেরকে এই স্টেক হোল্ডারদেরকে নিয়েই এই বিষয়ে সিদ্ধান্তগুলো হতো আর কি সাধারণত। আপনারা জানতেন না বিষয়গুলি? না, এই বিষয়টা পুরোপুরি আমরা জানতাম না। আপনারা যে জানতেন না, সেটাই বিশ্বাস করা মানুষের জন্য আসলে, মানুষ মনে করে যে আপনারা নিশ্চয়ই জানতেন বিষয়গুলো। জানার পরে আপনারা কেন এই বিষয়টি আসলে প্রতিবাদ বা আপত্তি তোলেননি? না, এই বিষয়গুলোতে সাধারণত আমি যেটা বললাম যে স্টেক হোল্ডার যারা, তারা প্রক্রিয়ার সাথে থাকতেন। আমাদেরকে অফিসিয়ালি জিনিসটা হয়ে যাওয়ার পরে অবগত মানে করা হতো, ক্যাবিনেটে হয়তো একটা নোট এনে বা কোনো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, এবং তখন তার ইনপুট দেওয়ার আসলে সুযোগ থাকে না। এবং এক্ষেত্রে নানা ধরনের কথাই হতো। সেখানে আমরা আমাদের বক্তব্য রাখতাম যে আসলে এটা ডিটেলস কী বা কী কী বিষয়ে হয়েছে, সেখানে যদি কোনো কিছু আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে হয়, তাহলে সেটা রাখা কিংবা না রাখা। তবে আমার মনে হয় যে চুক্তি হয়েছে, এই একটা জিনিসেরই ট্রানজিশনটা প্রপারলি হচ্ছে। এবং এই চুক্তি তখন যদিও বিএনপির পক্ষ থেকে অনেক কথা বলা হয়েছিল যে কী চুক্তি হচ্ছে, দেশবিরোধী কোনো চুক্তি করা যাবে না, কিছু না, কিন্তু এখন ওনারাও বলছেন যে ওনারা এগুলো রাখবেন। তো আমি প্রথমে যেটা বলছিলাম যে এক ধরনের সমঝোতা, বোঝাপড়া হয়েছে বলেই তো রাখছেন। না হলে আপনি নিজেই যে চুক্তির বিরোধিতা করলেন, রাজপথে আন্দোলন করলেন, বক্তব্য বললেন, যেমন বললেন যে সরকারের এখতিয়ার নাই কোনো চুক্তি করার, সেই চুক্তি আপনি আপনার সময় রাখছেন এবং রাখবেন বলে আমরা বক্তব্য শুনছি, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনছি, সরকারের মুখপাত্র যারা আছেন তাদের কথা শুনছি। তো এখন আবার ওনারাই এই জিনিসটা রাখছেন। ফলে ওই যেটা বলেছিলাম যে এক ধরনের বোঝাপড়া এবং এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছাড়া এটা সরকার চলা আসলে কঠিন। আমরা সাধারণ জনগণ, আমরা জানি না আসলে কোথায় আন্ডারস্ট্যান্ডিং করতে হয়, কার সঙ্গে বোঝাপড়া করতে হয়। শেষ পর্যায়ে চলে এসেছি একেবারে অনুষ্ঠানের। একটু পেছনের দিকে ফিরে যেতে চাই। হারুনের ভাতের হোটেলের অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করতেন। আসলে আমাদের, আপনি তো সেই হোটেলে খুবই অতিথি ছিলেন, টেরিফাইং সময় ছিল সেই সময়টা। আসলে আমাদেরকে যখন উঠে নিয়ে যায়, তখন আমরা
হসপিটালে ছিলাম, গণস্বাস্থ্য নগর হাসপাতালে ট্রিটমেন্ট নিচ্ছিলাম আমি আর নাহিদ ভাই। তো সেখান থেকে আমাদেরকে নিয়ে যায় প্রথম দফায় বাকের সহ আমাদের 3 জনকে নিয়ে যায়, এবং আমরা বুঝতে পারতেছিলাম যে আসলে কোথায় নিয়ে যাচ্ছে। হয়তো ওই যে একটা গাড়িতে করে, ডিবির যে গাড়ি থাকে করে কোথায় নিয়ে যাচ্ছে, গুম করে ফেলবে, মেরে ফেলবে, নাকি কোথাও নিয়ে যাবে। পরে দেখলাম যে ডিবি কার্যালয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হলো এবং আলাদা আলাদা রুমে 3 জনকে রাখা হলো। পরের দিন বললো যে চলো ইয়াতে নিয়ে যাব। তো সেখানে নিয়ে যাওয়ার পরেই যে হারুন, তার সাথে দেখা করানো হলো, এবং তিনি সেখানে খুব তার যেরকম ভাষা আর কি, যে আমি নেতা বানাই না, নেতা ছোট করি, এই ধরনের এক ধরনের কথা বলা, এবং আমাদেরকে ভয়ভীতি দেখানো, যে আন্দোলনটা কল অফ করার জন্য আমাদেরকে চাপ প্রয়োগ করা, এবং বললো যে ওরা যেভাবে বলে এইভাবে যদি কথা না শোনো তাহলে তোমাদের ক্ষতি হবে। আমাদের সবার পরিচয় ডিটেলস নিয়ে আমাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করা, এগুলো করছিলেন। এবং সেখানে তারা আমাদেরকে ভয় দেখানোর জন্য নুরুল হক নূর সেখানে ছিলেন আগে থেকে, এবং তার উপর মারধর তাকে করা হয়েছিল এবং তাকে নিয়ে আসা হলো, এবং তার অবস্থা খুব একটা ভালো ছিল না সে সময়। তাকে দেখিয়ে আমাদের এক ধরনের ভয় দেখানোর মানে চেষ্টা করা হলো। তারপর আমাদেরকে বলা হলো যে ওইখানে খাওয়া দাওয়া করার জন্য। আমরা কেউই রাজি ছিলাম না, কিন্তু এক ধরনের জোর করেই বসিয়ে খাবার দিয়ে, আবার না খেলে আবার কি তো আবার তারা ফোন দিয়ে ওটা ভিডিও করছিলেন, ভিডিও করে বাইরে দিয়ে এক ধরনের প্রজেকশন করার চেষ্টা করছিলেন যে ওরা ভালো আছে, সুস্থ আছে। পরের দিন 2-3 দিন পরে আমাদের ফ্যামিলিকে নিয়ে আসলো, এটা বলে যে আপনাদের ছেলেদেরকে আপনাদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে। এই কথা বলে ফ্যামিলিকে ভিতরে নিয়ে আসে, ফ্যামিলিকে আবার ওই ভাতের হোটেলে খাওয়ালো, এবং ওইটা আবার ভিডিও করে মিডিয়াতে ছাড়লো, এবং ফ্যামিলিকে প্রায় 16-17 ঘন্টা ভিতরে আটকে রেখে তাদেরকে পরে আমাদেরকে না দিয়েই তাদেরকে ছেড়ে দেওয়া হলো, এবং তাদেরকে বলা হলো যে আপনারা বাইরে মিডিয়াতে গিয়ে বলবেন যে আপনাদের ছেলেরা সুস্থ আছে, যদি এটা বলেন তাহলে ছেড়ে দেবো। কিন্তু এটা বলার পরেও ছাড়লো না। তো এই যে পুরো প্রক্রিয়াটার মধ্যে আসলে ফ্যামিলিকেও এক ধরনের হ্যারাস করা, এবং পরে দীর্ঘ 6 দিন পরে এবং 4 দিনের মাথায় আমরা অনশন শুরু করি ওইখান থেকে মুক্তির দাবিতে আর কি। এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা, স্টুডেন্টরা তারা আন্দোলন করেন, তারা টিভির সামনে যান। পরে প্রায় 6 দিন পর আমাদেরকে সেখান থেকে ছেড়ে দেয়। জি, আপনি আরেকটি কথা বলেছিলেন যে যদি 5 আগস্টের পতন না হতো আপনারা সশস্ত্র আন্দোলনের কথা চিন্তা ভাবনা করতেন, সেটি কিভাবে, সেই প্রস্তুতিটা আসলে কিভাবে? সেটা কোনো আসলে প্রস্তুতি ছিল না, সেটা মানে এরপরে কি এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, যখন আন্দোলনটা একটা পর্যায়ে গেল, যখন 9 দফা নিয়ে আন্দোলন হচ্ছে, তারপর 3 তারিখের আগে কিন্তু 1-2 তারিখেই মোটামুটি ফিক্স যে 1 দফার ঘোষণা আসবে, এই যে একটা প্ল্যান। তারপরে কি 1 দফার ঘোষণা, 1 দফার পরে প্ল্যানটা কি? তো 1 দফার ঘোষণার পরে আমরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলাম পাশাপাশি কর্মসূচি হিসেবে, যে অসহযোগ আন্দোলনের মাধ্যমে আমরা সরকারের পতন করব। কিন্তু যখন দেখা গেল যে সরকার আরও ব্রুটাল ওয়েতে যাচ্ছে, এবং 4 তারিখ প্রায় 100 জনেরও বেশি আসলে শহীদ হন, এই খবরটা যখন আসে তখন আমাদের মনে হচ্ছিল যে, এবং আমাদের কাছেও মেসেজ আসছিল যে আমাদেরকে যে কোনো সময় মেরে ফেলতে পারে কিংবা উঠিয়ে নিতে পারে। আবার আমরা তো এর আগে 2 দফা গুমের শিকার হয়েছি, তারপর আবারও নিয়ে যেতে পারে। তো ওই কনসার্নের ওই জায়গা থেকে যে 5 তারিখ যদি কোনো কারণে আমাদের লং মার্চ টু ঢাকা ফেল করে, আমরা যদি গণভবন দখল না করতে পারি, বা সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে এবং 5 তারিখে যে পরিমাণ ব্লাডশেড হওয়ার বিষয়টা আমরা আসলে আগে থেকে অনুমান করছিলাম, এবং আমরা দেখেছিও যে প্রায় 500 জন, 400-500 মানুষ শুধু 5 তারিখে শহীদ হয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের ইয়ে ছিল যে পরবর্তীতে তার আমাদের কাছে সশস্ত্র সংগ্রামে, সশস্ত্র বিপ্লবের দিকে যাওয়া ছাড়া আর উপায় থাকবে না। কিন্তু এটার কোনো আসলে প্রস্তুতি সেভাবে ছিল না, এবং আমাদের তো আসলে প্রথম দিক থেকে অভ্যুত্থানের প্রস্তুতি ছিল না, কিন্তু স্বতঃস্ফূর্ত জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে সেটা সম্ভব হয়েছে। কিন্তু সশস্ত্র বিপ্লবের অনেকে হয়তো মনে করে যে আমরা হয়তো অস্ত্র নিয়ে রেখেছিলাম, যে রেডি ছিলাম, বাট আমাদের তো ওই ট্রেনিং বা প্রস্তুতি কোনোটাই আসলে নাই। বাট ওইটা ছাড়া ওইটা ছিল লাস্ট স্টেজ, এবং যদি দেখা যেত যে 5 তারিখে আমরা সফল না হতাম, তাহলে ওই ইয়াতে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। ওইটাতে আমরা না গেলে দেখা যেত যে প্রতিদিনই আমাদের শহীদের সংখ্যা বাড়তো। জি, আপনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম, 21 টেলিভিশনের দর্শক অনেক কিছু জানতে পারলেন। আরও অনেক প্রশ্ন ছিল আপনার কাছে, হয়তো আগামীতে আমরা সেই প্রশ্নগুলো আপনার কাছ থেকে আরও জানতে পাবো, সেই উত্তরগুলো। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে কাল রাত ঠিক 12টায়।